আমি শুরুতেই বললাম যে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে নাকি নির্মূল নয় রাজনৈতিকভাবে জামাতকে মোকাবেলা করতে হবে, এই দুটো সেন্টেন্স নিয়েই তর্ক বিতর্ক হচ্ছে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন নির্মূল বলেন আর রাজনৈতিকভাবেই বলেন, সেটা কি জামায়াতের মতো দলকে মানে নির্মূল করা সম্ভব কিনা, মানে এমন মন্তব্যতে বেশ তোলপাড়, সমালোচনা আলোচনা ব্যাপক চলছে। ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক, শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা শুনছেন। আসলে বিষয়টা একটু ব্লেম গেমের মতো হয়ে গেছে। হ্যাঁ, আমাদের পার্টির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনি একজন সজ্জন ব্যক্তি এবং দীর্ঘদিন থেকে উনি রাজনীতি করেন। উনি যে কথাটা বলেছেন এটা রাজনৈতিক কথা। রাজনীতিতে অনেক সময় বলা হয় যে জ্যান্ত কবর দেওয়া হবে, কোনোদিন জ্যান্ত কবর দেওয়া হয়েছে? হয় নাই। এটা রাজনৈতিক ভাষা। তো ঠিক ওইরকম উনি বলেছেন যে জামাত যে ধরনের লম্ফজম্প করছে মাঠ পর্যায়ে, তারা বিএনপিকে নিঃশেষ করে দিবে, বিএনপিকে ফু দিয়ে উড়িয়ে দিবে, আওয়ামী লীগের চেয়ে করুণ পরিণতি হবে, পালিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। এই সকল করার কারণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনাব মির্জা ফখরুল আলমগীর স্যার উনি বলেছেন যে জামাত ইসলামকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। নির্মূল শব্দটা কোথা থেকে আসলো? নির্মূল শব্দটা তাদের তৈরি। বিএনপি অলওয়েজ এই জিনিসটা খেয়াল করবে, একটা ব্লেম গেমের শিকার হয় সব সময়, এবং এটা তাদের এটা তাদের একটা অংশ, ব্লেম গেমের একটা অংশ। তো এই যে তাদের যে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে উদ্ধত্তপূর্ণ কথাবার্তা, এটা কিন্তু আজকে নতুন না। 5 তারিখে, জুলাইয়ের 5 তারিখের পর, অগাস্টের 5 তারিখের পর থেকেই তারা নিজেরা একটু একা একা বড় হইতে চায়। মানে দীর্ঘদিন বিএনপির সাথে থেকেও তাদের কথাবার্তার মধ্যে একটা ভিন্নতা চলে আসে 5 তারিখের পরে। তারা নিজেরাই মনে করেছিল যে হয়তো বা কোনো না কোনোভাবে চোরাগুপ্তভাবে হলেও, প্রশাসনকে ম্যানেজ করে হলেও তারা ক্ষমতায় আসবে, অনেক আসন পাবে, এরকম একটা তাদের মানসিকতা ছিল। এবং আপনারাও স্বীকার করবেন, দেশবাসীও জানে যে 5 তারিখের পর থেকে তারা কিন্তু এই নির্বাচনটা যাতে বিলম্বিত হয় অনেক চেষ্টা করেছে। কখনো বলেছে স্থানীয় সরকার নির্বাচন, কখনো বলেছে সংস্কার, কখনো বলেছে বিচার, ইত্যাদি ইত্যাদি, কখনো বলেছে পিআর। কিন্তু তারপরেও মানুষের, জনগণের চাপে বা জনগণের মনোভাব এই ইন্টারিম গভর্নমেন্ট বুঝতে পারার কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হয়েছে। কিন্তু রেজাল্ট দেখা গেছে যে তারা যে এরকম আশা করেছিল তার ধার কাছ দিয়েও কিন্তু যেতে পারে নাই। আর সেই কারণে এখন তারা, আমি বলবো যে অনেকটা তাদের মনোকষ্টের থেকে, আর কষ্ট তো হবেই, গত 18 মাস বলি বা ইন্টারিম গভর্নমেন্টের পুরো সময়কালটা কিন্তু জামাত ইসলাম, এনসিপি সকল প্রকার সুযোগ সুবিধা তারা গ্রহণ করেছে। বদলি বাণিজ্যের থেকে শুরু করে, নিয়োগ বাণিজ্যের থেকে শুরু করে, পোস্টিং বাণিজ্যের থেকে শুরু করে, এমন কি করে নাই, চাঁদাবাজির থেকে শুরু করে, ইভেন সর্বশেষ আইফোন পর্যন্ত তারা মানে গিফট বলে, গিফট কিন্তু আসলে তো চাঁদা। গিফট ইচ্ছা করে কি মানুষকে ওইভাবে দেয়? দিতে পারে নিজের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, সেটা হতে পারে। কিন্তু যেইভাবে তারা জাল পেতেছিল এবং এই দেশ থেকে, এবং আপনারা জানবেন যে সার্জিস আলমের শ্বশুর, তাকে পর্যন্ত বিচারপতি করা হয়েছে। কি করে নেয় তারা? এখন একটু ভাটা পড়ার কারণে এখন তাদের মনে কষ্ট থেকে এবং মনক্ষুণ্ণ হয়ে তারা বিভিন্ন কথা বলছে। আপনি যে কথাটা বলছেন যে সব সরকারের সময় হয়, আমি একটু স্বীকার করলেও অনেকটাই আমি আবার এটাকে দ্বিমত পোষণ করব। এই কারণে আপনি দেখেন, আওয়ামী লীগের যে সরকার ছিল, তাদের যে এমপি ছিল 300-র মধ্যে প্রায় 45 জন বা 46 জন তাদের আত্মীয় স্বজনের মধ্যে ছিল। তাদের মন্ত্রী বা বিভিন্ন দায়িত্বে তাদের নিজেদের লোক ছিল। পরিবারতন্ত্র যেটাকে বলা হয়, আত্মীয়করণ, পরিবারতন্ত্রের অভিযোগ কিন্তু বিএনপির বিরুদ্ধে আছে, আওয়ামী লীগের বিএনপির বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ যেটা আছে সেটাও আমি বলি আপনাকে। যেমন আমি স্বীকার করি যে বিএনপিতে জিয়া পরিবারের সদস্য বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্লাড, এটা অপরিহার্য। এটা জনাব তারেক রহমানের পরে হয়তো আমাদের জুবাইদা ভাবি বা জাইমা রহমান, এরা রাজনীতির কারণে দেশের মানুষের একটা আস্থার জায়গা। কিন্তু সেইখানে তারা কিন্তু, আওয়ামী লীগ তারা কী করেছে, তাদের আত্মীয় স্বজন বা সমস্ত কিছু থেকে শুরু করে পরিমাণ যদি করেন আপনি অ্যাজ পার রেশিও, দেখেন বিএনপির পরিমাণ কত। বিএনপির পরিমাণ হয়তো যদি 2% হয়, তাদের পরিমাণ হবে 30%।
তো 30%-এর মধ্যে আর 2% কিন্তু আপনি মিলিয়ে ফেললে সমানভাবে করলে তো এই জিনিসটা সঠিক বিবেচনা বলে আমি মনে করি না।